কবে না আমি চলে যাই, কবে না আমি চলে যাই, কবে না আমাকে বলে। এখন সব কিছুতে আমরা বলেছি দোসর। এখন যে 15 বছর বা 17 বছরের মধ্যে যারা জয়েন করেছে অ্যাডমিনিস্ট্রেশনে, তাকে আপনি দোসর বানালেন। তো এই 15 বছর তো সে কী করেছে? 15 বছর ধরে তো সে চাকরি করেছে, সে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট। তাকে সরকার, হ্যাঁ, অতি উৎসাহিত কিছু ছিল, সেটা ঠিক আছে, কিন্তু আপনি সবাইকে, তাতে কি হয়েছে? অ্যাডমিনিস্ট্রেশনটা তছনছ হয়ে গেছে। তারপরে আমরা লোক খুঁজে পাই না, বাইরে থেকে লোক নিয়ে আসলাম, মানে যারা রিটায়ার করেছে তাদেরকে নিয়ে আসলাম, এখন আবার তারা বাদ চলে যাচ্ছে। সো এই যে আপনার এক ধরনের কি বলবো, আনইজিনেস ইন অ্যাডমিনিস্ট্রেশন, আনইজিনেস ইন সোসাইটি, কে কখন কাকে ধরে নিয়ে যায় কোনো ঠিক নাই, কে দোসর, কে কি না, কে কাকে কে পাথর মারে। সো মানে আমি যেটা বলার চেষ্টা করছি, সমস্ত কিছু আপনি কোনো বলুন যে এই পার্টিকুলার ইনস্টিটিউশনটা বাকি ছিল কোলাপস করার, না, সেটা তো কলাপস করেনি, আমি মানে কলাপস করেছে। এবং এইটাকে শুনেন, এইটাকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যতটুকু সম্ভব ছিল তো নর্মালাইজেশনে নিয়ে আসছে। হ্যাঁ, মাঝখানে অনেক ঘটনা ঘটেছে, আই এগ্রি উইথ ইট। এটা হয়তো আমাদের ফেলিওর হতে পারে যে আমরা এটাকে অ্যান্টিসিপেট করি নাই, অথবা অ্যান্টিসিপেট করার পর উই ডিডন্ট নো হোয়াট টু ডু। হ্যাঁ, এখানে অনেক পলিটিক্যাল এলিমেন্টেরও পার্টিসিপেশন আছে। যেমন আচ্ছা, যতদিন তত্ত্বাবধায়ক সরকার ছিল, সরি ইন্টারিম সরকার ছিল, প্রতিদিন দাবি দাওয়া নিয়ে লোক বেরোতো না? এখন কোন দাবি নিয়ে কয়জনকে বেরোতে দেখেন আপনি? ছোটোখাটো জিনিস একটা দাবি, আমাকে মহার্ঘ ভাতা দিতে হবে, দাবি, দেখ সারা রাস্তা বন্ধ করে দিলাম, এই আমাকে আমি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থাকবো না, সারাক্ষণ দাবি, প্রত্যেকটা জায়গায় এই দাবি, আমাকে এখন পেনশন দিতে হবে দাবি, আমাকে এই দিতে হবে দাবি, আমাকে চাকরিতে বহাল করতে হবে দাবি। সো তার মানে ইন্টারিম গভর্নমেন্ট আসলে এই ধরনের চাপের মোকাবেলা করতে যে সংস্কার প্রস্তাবগুলো তারা রেখেছিল, সেই জায়গা আসলে তারা সফল হতে পারেনি। ইন্টারিম গভর্নমেন্ট এই চাপের মধ্যেই কাজ করেছে, এই চাপের মধ্যেই কাজ করেছে। এখন আপনারা অনেক কিছু শুনি যে হাই টাকা নেই, ততটুকু আমি জানি, এবং এটা রেকর্ডেড, 14 বিলিয়ন থেকে 34 বিলিয়ন ডলার রেখে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। 34 বিলিয়ন, 14 বিলিয়ন ছিল। তো এটা 1.5 বছর তো ইটস নট এ মেইন থিং। আপনার আজকে যে আমাদেরকে এখনকার খাদ্যমন্ত্রী বলেন খাওয়ার চিন্তা করতে হবে না, অলরেডি মজুদ আছে, এই মজুদটা কি উনি 7 দিনে তো করতে পারেন নাই? না, অবশ্যই না। এই মজুদটা তো করা হয়েছে। হ্যাঁ, যে স্কেলে দাম বাড়ার কথা ছিল সেই স্কেলে এবার যথাযথ দাম প্রথম দিকে হয়েছে, একটা চেঞ্জ হয়েছে, 150 টাকা 100 টাকা করে লেবু, তারপরে এখন লেবু 15 দিন পরে। এটা তো আমাদের একটা মন মানসিকতা। আমি ইম্পোর্ট করতেছি, সেই ইম্পোর্ট আমি বাজারে আনতেছি না, আমি নদীর মধ্যে ঘুরতেছি। হ্যাঁ, আমি যতদিন ছিলাম আমি নদীর মধ্যে লোকজন লাগায় যে ঠ্যাঙ্গায় তাদেরকে নিয়ে আসছে। এটা তো একটা মানসিকতা। এই মানসিকতা তো আমাদের সবার মধ্যে একই রকম। রোজা আসছে, এটা হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে মানে এই করতে হয়। এটা তো আমাদের বছরের পর বছর, না বছরের পর বছর, বাট পয়েন্ট ইজ দ্যাট উই হ্যাভ টু ফেস করতে হচ্ছে। আপনি দৈনন্দিন আপনার ইসের মধ্যে আপনি কোনো শুনছেন যে 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 সচিবালয়ের মধ্যে দাবি দেওয়া নিয়ে হুলস্থুল? আপনার কাছে কি মনে হয় এগুলির ভেতরে পেছনে কি আসলে পরিকল্পনা ছিল? অনেক অবভিয়াসলি পরিকল্পনা ছিল। ঠিক কারা এই পরিকল্পনার পিছনে? এটা এখন আমরা তো ইনভেস্টিগেট করিনি, বা আমি জানি না, যদি ইনভেস্টিগেশন করে থাকে সেখান থেকে বেরোবে। কাস্টমস কথা নেই, বার্তা নেই, তার দাঁড়ায় গেল। মানে সেটা কি ইন্টারিম সরকারকে ফেল করানোর ইচ্ছা, নাকি নির্বাচনটা যেন তাড়াতাড়ি হয় সেটার ইচ্ছা? একটা জিনিস মনে রাখতে হবে যে পলিটিক্যাল পার্টির একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে তাদের রিপ্রেজেন্টেশন একদম সাপোর্টার একদম গ্রামগঞ্জ পর্যন্ত আছে। সো দে ক্যান ফেস ইট, বা তারা শুরুর থেকেই বলতে পারে যে এগুলো করবো তো গ্রামগঞ্জ থেকে আমরা তোমাদেরকে ধরবো, হ্যাঁ, বা নিউট্রালাইজ করবো, ধরবো মানে নিউট্রালাইজ করবো, কাউন্টার করতে পারবো। কিন্তু একটা এই সরকার তো সেরকম ছিল না। গভর্নমেন্টের যেটা ইচ্ছা ছিল যে একটু যদি দেশের শৃঙ্খলাটা ফিরে আনা যায়, তাহলে প্রপারলি ইলেকশন করে
টু হ্যান্ড ওভার, দ্যাট দে হ্যাভ ডান। এখানে আপনি যদি এই 1.5 বছরের ফেলিয়ার ধরতে যান তাহলে অনেক ফেলিয়ার পাবেন, কিন্তু কত দিবেন এই সব গভর্নমেন্টকে 10-এর মধ্যে? ওই অবস্থানে আমি বলবো 8। কারণ ওটা আপনি বুঝতে পারতেন, আপনারা নিজেরা টেলিভিশন ফেলে চলে গেছেন, অমুক এসে টেলিভিশন দখল করেছে। প্রত্যেকটি টেলিভিশনের আমি তো সবগুলোকে চিনি, জানতাম 15, 16, 17 বছর, তারও বেশি, 20 বছর থেকে তো আমি, আপনার সাথে আমার পরিচয় প্রায় 20 বছরের কাছে। 20 বছর। আপনারা চলে গেছেন, আরেকজন এসে, আপনি এখানে এসে বসছেন, এটা কি নর্মাল? ইজ ইট নর্মাল অর অ্যাবনর্মাল? এই অ্যাবনর্মালিটির মধ্যে আপনাকে অন্তত পক্ষে যে বড় ধরনের একটা স্বস্তির জায়গা তো তৈরি করতে পেরেছে। এগেইন উইদাউট, মানুষ স্বস্তিতে ছিল, হ্যাঁ স্বস্তিতে ছিল 1.5 বছর। অসুবিধা থাকলে কি আপনার বাড়িতে লুট হয়েছে? আপনার বাড়িতে লুট হয়েছে? আমি যে জিজ্ঞেস করছি, ঢাকা শহরে কয়জনের বাড়িতে লুট হয়েছে? কয়জনের বাড়িতে প্রথম দিক ছাড়া, ইনিশিয়াল প্রথম কয়েকদিন ছাড়া। কিন্তু আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে যে পরিবেশ আশা করেছিলাম, পরিবেশ আশা যে বারবার তারা যে জায়গাটাতে কথা বলেছিলেন যে আমরা পরিবর্তন আনবো, আমরা সংস্কার, আমরা পুলিশ থেকে শুরু করে বিচার থেকে শুরু করে নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে সব পরিবর্তন আনার জন্য তো জুলাই সনদ। এই পরিবর্তনটা আমাদের কাছে তো, আমরা তো পার্লামেন্টে গিয়ে বলতে পারতাম না যে ভাই আমরা বসছি এখন দাও আমরা সব পরিবর্তন করি। পরিবর্তন আনতে হতো একটা লিগ্যাল ওয়েতে, তাই না? লিগ্যাল ওয়েতে হচ্ছে পার্লামেন্টের থ্রুতে পরিবর্তনগুলো আনতে হবে। পরিবর্তনের জন্য যে সাজেশনটা দেওয়া হয়েছে, যে জুলাই সনদ বাকি সবাই স্বাক্ষর করলেন, ওইখানেই তো পরিবর্তন আছে। আপনার প্রথম হচ্ছে যদি আপনার মাথা পরিবর্তন না হয়, মাথা যদি পরিষ্কার না থাকে, পরিবর্তন না হয়, তাহলে আপনারা বাকি পরিবর্তন করবেন কিভাবে? যত মব এই সময়টাতে হলো, মানে মব ভায়োলেন্স বলে শব্দটা একেবারে সাধারণ। এক মিনিট, হোয়াট কুড ইউ ডু? আপনি গুলি মারলে বলতেন একই কথা। হ্যাঁ, মব ভায়োলেন্স, আমাদের এখানে ভায়োলেন্স হ্যাজ টু বি, হাউ ডু ইউ ট্যাকল দ্যাম? আমরা যদি এখন 2টা গুলি ছুটতাম, 2জন লোক মারা যেত, তফাৎটা কি ছিল? সো এখন আমি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রায় মিটিং এসে বলতো আমি করবো কি? আমি কাউকে মারতে গেলে 2টা বাড়ি মারলে লোকে বলে যে আগের মতো হয়ে গেছে পুলিশ, গুলি করলে বলে আগের মতো হয়ে গেছে পুলিশ। আপনাকে দেখতে হবে, যেটা বললাম যে একটা স্ট্রাকচার ভেঙে পড়েছে, সেই স্ট্রাকচারে এই লেভেলে মব হয়েছে। আপনি আর কোনো দেশে এই ধরনের হওয়ার পরে মব হয়নি? প্রচণ্ড মব এখনও চলছে। আপনি মিডল ইস্টে দেখেন, ইউরোপে দেখেন, যেসব জায়গায় এই নেমলেস রেভলিউশন বলেন বা উত্থান বলেন, এখানে কোনো নেতা ছিল যে কন্ট্রোল করছিল? কোনো নেতা ছিল না। এখন আপনি বলতে পারেন ডিপ স্টেট ছিল, না লাইট স্টেট ছিল, না উপরের স্টেট ছিল, বাট অ্যাট দ্যাট টাইম কোনো নেতাকে দেখেছেন যে, বা কোনো পলিটিক্যাল পার্টিকে দেখেছেন যা এগিয়ে এসে তারা একটা লিড নিয়েছে? নো। এটা হলো লিডারলেস উত্থান। এই লিডারলেস উত্থানে কন্ট্রোল করা ভেরি ডিফিকাল্ট। আজকে ধরেন একটা সরকার আছে, তার বিরোধী দল আছে, আপনি জানেন হু দ্য লিডার। তারা হয়তো রাস্তাঘাটে একটা বিশাল ধরনের, এই শুক্রবারে একটা দেখলাম যে বিশাল ধরনের র্যালি করেছে, বাট ইউ নো হু আর দে? কারা তারা? তাদেরকে ট্যাকল করা যেহেতু ডিসকাশনের মাধ্যমে, ওর মাধ্যমে। কিন্তু যেখানে কোনো লিডার নাই, লিডারলেস, আপনি কাকে বলবেন? হু ইজ গোয়িং টু ডু ইট? পুলিশের অবস্থা দেখেন, আপনি যেই পুলিশ ছিল এতগুলো বছর, সেই পুলিশ এখনো তো। আচ্ছা, কেন পুলিশ অসহযোগিতামূলক মানে অবস্থানে? অসহযোগিতা নয়, পুলিশ ইজ স্টিল ডিমোরালাইজড। পুলিশ এখনো ডিমোরালাইজড। আপনি পুলিশ যে কাজটা করছে সেটার জন্য তারা অনুতপ্ত একদিক থেকে, যে তাদেরকে দিয়ে যে কাজটা করানো হয়েছে তাদেরকে মানে এটা অনুতপ্ত। কারণ পুলিশ তো এই যে কত কিছু পুলিশকে দিয়ে করানো আছে, মানুষ মরে গেছে, তাকে ফেলে দিয়েছে রাস্তা ইত্যাদি। এইগুলো কি আমাদের পুলিশ কখনো চিন্তা করছেন যে আমরা মানে এত বাঙালি করা যায়? কিন্তু করেছে, সে করেছে, তাকে দিয়ে করানো হয়েছে হোয়াট এভার ইট ইজ। এই যে তাকে দিয়ে মানে একটা কিলিং মেশিনে তৈরি করা হলো, সেই পুলিশকে যখন আপনি নর্মালি নিয়ে আসবেন,
এবং চিন্তা ভাবনা যখন করেন যে আমাকে এখন পাবলিকে হেইট করে, আমার ইউনিফর্মকে লোকে পছন্দ করে না, এখনও আপনি দেখেন যে পুলিশ যদি কোনো কিছু বাধাতে রিয়াকশনটা কি মানুষ। তো সেই জায়গাতে পুলিশ কেন কিভাবে একটা ডিমোরালাইজড একটা সেকশন হঠাৎ করে ফুর্তিতে চলে আসবে, এটা ইট টেক্স টাইম, ইট টেক্স লিডারশিপ। তাহলে পুলিশ রিফর্মের বিষয়টি আপনারা অগ্রাধিকার কেন দিলেন না? পুলিশ রিফর্মের বিষয় তো অ্যাজ ফার আই এম কনসার্ন, আমি তো বলেছি, আমার কাছে যতটুকু জিজ্ঞেস করে এগুলো লিখিত দিয়েছে। যারা রিফর্ম কমিটি তৈরি করেছে তারা কি রিফর্ম করেছে, তারা কি দিয়েছে, সেটা তো ওই সময় আমি জানি না। পরে জানলাম যে পুলিশ রিফর্মের কথা কয়েকটা বলা আছে, কিন্তু বেসিক কতগুলো হয়নি সেগুলো আমি এখনও বলি যে তখন হয়নি বলে হবে না এমন কোনো কথা নেই। এখন একটা গভর্নমেন্ট আছে, দে মাস্ট কনসিডার দ্যাট কি রিফর্মটা করতে হবে। যদি পুলিশকে এরকম প্রধানমন্ত্রী বলেছে আর এটাকে পলিটিক্যাল বাহিনী বানানো যাবে না, তো মুখে বললে তো হবে না, পলিটিক্যাল বাহিনী বানানো যাবে না, তার জন্য কি স্টেপ নিতে হবে সেইটা যেটুকু আছে বাকিটুকু ওনাদের দেখার ব্যাপার। যদি ওনারা চান যে পলিটিক্যাল বাহিনী করবেন না, তাহলে সেই জায়গাতে আপনার আসতে হবে এবং সেই জায়গাতে রিফর্মটা সঠিক জায়গায় রিফর্মটা করতে হবে, আদারওয়াইজ নট পসিবল। আমি যদি আপনাকে, কারণ আপনি সবচেয়ে বেশি আগ্রহী ছিলেন পুলিশ রিফর্মের ক্ষেত্রে, আপনি বারবার এটা নিয়ে কথা বলেছেন, আমি যদি অন্তত এই জায়গাটিতে আপনার কাছে একটা সলিউশন চাই যে এই গভর্নমেন্টের জন্য যদি আপনি একটা বার্তাই দিতে চান যে প্রথম 4টি পরিবর্তন একদম বেসিক 4 কোনগুলো হওয়া উচিত? প্রথম পরিবর্তন হচ্ছে যে পুলিশের একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন মাস্ট বি দেয়ার, যারা ওভারসি করবে পুলিশের অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের প্লেসমেন্ট, যা ইন প্রিন্সিপাল তারা দে উইল নট রান দ্য পুলিশ। তারপরে যদি পুলিশের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে দে উইল ইনভেস্টিগেট ইত্যাদি ইত্যাদি। এটা ইন্ডিপেন্ডেন্ট বডি, রাইট? এটা ইজ আ মাস্ট। মডার্ন পুলিশ যদি আপনি করতে যান তাহলে দিস কমিশন হ্যাজ টু বি দেয়ার। আবার বলছি, কমিশন ইজ নট গোয়িং টু রান দ্য পুলিশ। কমিশন আপনার পুলিশের অপারেশনও তারা করবে না, দে উইল ওভারসি যে পুলিশকে আপনি পলিটিক্যাল ইউজ করছেন কি করছেন না। এটা এক ধরনের, ধরুন কি বলবো, একটা ওয়াচডগ হিসেবে কাজ করবে, প্লাস কিছু কিছু কাজ তাদেরকে দিতে হবে। হ্যাঁ, আপনি কথা হলে দরকার, কথা নেই বার্তা নেই, আপনি একজন আইজি আছে তাকে পলিটিক্যাল কনসিডারেশনে বের করে দিলেন। আচ্ছা, এই যে পলিটিক্যাল কনসিডারেশন, আমার নিয়োগ গত 15 বছরে যে পরিমাণ পুলিশে হয়েছে একটি বিশেষ দলের, আমি যদি বলি আওয়ামী লীগের থেকে, তাদেরকে তো আপনি বাদ দিতে পারছেন না। 1, 2 হচ্ছে প্রতি সরকার যখন ক্ষমতায় আসে, প্রতি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসে, তখনই সে তার নিজের দলের লোকজনকে আসলে এই সমস্ত প্রাতিষ্ঠানিক জায়গায় নিয়োগ দেয়। তাহলে আপনি এখানে পরিবর্তন এদেরকে রেখে এই মাইন্ডসেটের লোককে আমি তো পরিবর্তনটা করার কথা বলছি। এই মাইন্ডসেটের পরিবর্তন আপনি করতে পারবেন না। এবং সেকেন্ড জিনিস যেটা আমার কাছে সবচেয়ে বড় হচ্ছে, না, এই মাইন্ডসেটের লোক তো রয়ে যাচ্ছে, পরিবর্তন তো রয়ে গেলেও শোনেন, বাংলাদেশে আমরা এমন জিনিস, আমরা পানির মতো, যেখানে যেখানে রাখবেন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কিছু কিছু যদি কট্টরবাদী থাকে তাহলে তাদেরকে অপশন দিতে হবে, ভাই তাহলে ইউ লিভ। হ্যাঁ, মারামারি না করে, ধাক্কাধাক্কি না করে ইউ লিভ। যদি আপনি মনে করেন যে আপনার জন্য একটা অসুবিধা হচ্ছে, ওই আপনার ভাবধারার সাথে, তো কোনো কমিউনিস্ট রিজিম না যে আপনার ভাবধারার সাথে মিলছে না, তাহলে ইউ প্লিজ লিভ। হ্যাঁ, বলা ঠিক। যেটা আপনি বলছেন পুলিশ কমিশনারটা করা দরকার। সেকেন্ড জিনিস হচ্ছে যে পুলিশের যে এখন যে স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারকে আপনাকে বদলাইতেই হবে, তাহলে আপনি ডিপলিটিসাইজ করতে পারবেন। কেন আমি বলছি, পুলিশ এখন 3 রকমের রিক্রুট হয়, 3 রকমের। একটা হচ্ছে কনস্টেবল রিক্রুট হয়, সে কনস্টেবল থেকে আর উপরে খুব রেয়ার উপরে উঠতে পারে। মাঝখানে আপনি রিক্রুট করলেন ইন্সপেক্টর লেভেল, ইন্সপেক্টরস, নট বিসিএস। আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে পলিটিক্যাল নিয়োগ। এটা হচ্ছে টোটাল পলিটিক্যাল নিয়োগ, যেটা আমরা গত দেখেছি যে পার্টি ছিল সেই পার্টিরই সাপোর্টার, স্টুডেন্ট লীগ বলেন, যাই বলেন, এইটাকে আপনি এলিমিনেট করে দেন। নো ইন বিটুইন নিয়োগ, হয় তুমি নিচের থেকে কনস্টেবল নিয়োগ হবে আর বিসিএস ক্যাডারটা হবে। আমরা ধরে নিচ্ছি যে বিসিএসে যারা যাচ্ছে সেই কোটা টোটা ওরকমের নাই, ক্লিন
এবং দে মেরিটোরিয়াস স্টুডেন্টস বোথ পুলিশ এবং অ্যাডমিনিস্ট্রেশনে, মেরিটোরিয়াস পিপল অন দ্য মেরিট বেসিস দে আর গোয়িং, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আপনি ওই যে পলিটিক্যাল ইন্ট্রুশন, এই আমার লোক আমার ছেলেকে ভাই ইন্সপেক্টর পরীক্ষা দিচ্ছে তাকে পাস করে দাও, এইটা অত আর হবে না। ইন্সপেক্টর বা ওই লেভেলের লাগবে। তাহলে আপনি কনস্টেবল থেকে নিচ্ছেন, তারা যদি সেই কোয়ালিফিকেশনে আসে তাদের মধ্যে থেকে নেন। সো ওই কনস্টেবলটা কিন্তু থ্রু আউট কাজ করে আসছে বিভিন্ন রিজিমের। আজকে এই পার্টি আছে, ওই পার্টি আছে, সেই পার্টি আছে, সে কিন্তু ইনট্রুশন হচ্ছে না তার, সেটা ম্যাচিওর লেভেলে সেখানে আসতেছে। সেটাতে আপনি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা অনেক কমবে। অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্স করে কারা? বেশিরভাগই তো ধরেন ওসি যারা আছেন, ইন্সপেক্টর যারা আছেন, তারাই তো মেইন ওয়ার্কার। বিসিএস তো আমরা থানাতে দেখি না, সে তো ওসি না, করতে পারছে না। তো সেই জায়গাতে দরকার। থার্ড জিনিসটা যেটা দরকার, পুলিশের ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি উইক, খুবই উইক। সেদিকে ইনফ্রাস্ট্রাকচারটাকে যদি না বাড়ান, তার কমিউনিকেশন সিস্টেমকে যদি না বাড়ান, তার মানে কার্যকারিতার জায়গাটাতে যদি আপনি তাকে সেই ধরনের ফ্যাসিলিটিগুলো না দেন, মিনিমাম। যেমন থানাগুলোর অবস্থা দেখেন, ঠিক কোন ফ্যাসিলিটির কথা? থানাগুলোর অবস্থা দেখেন। আপনি রুরাল এরিয়াতে যে থানাগুলো দেখেন কোথায় আছে, থানাগুলো ভাঙাচুরা কিসের মধ্যে আছে, তার ওয়ার্কিং পরিবেশও তো নাই। আপনার তো যে ওয়ার্কিং পরিবেশ লাগবে তার থানা খুঁজে কাজে বাজারের মধ্যে কোথাও একটা কোনো জায়গায় থানা কিছুটা ইমপ্রুভ হয়েছে, কিছু ইমপ্রুভ হয়নি। তার কমিউনিকেশন নেই, তার কাছে একটা গাড়ি নাই যে চট করে সে কোনো জায়গায় যাবে। তখন কী করে, ওই সিএনজি নিয়ে, তো ওকে যে কমপ্লেন করতে আসে তাকে বলে তুই সিএনজির পয়সা দিয়ে আমি যাইতেছি, সে তো নিজের পকেট থেকে দেবে না। মোস্টলি রুরাল এরিয়াতে তাই হয়। আপনি যদি এগুলো কমিউনিকেশন এবং পুলিশের মতো করে না রাখেন, তাহলে পুলিশের মনোবল তো ওরকমই হবে। আপনি পুলিশকে বলেন তুমি ঘুষ খাওয়া না, টাকা নেবা না, তো এখন ও যে টাকা না নেয়, তাহলে ও যে 5 জন পুলিশ নিয়ে আসছে সিএনজি নিয়ে যাবে, ওটা টাকা কে দেয়? ও তখন পুলিশ বলে, এই তুমি কমপ্লেন করতে আসছো, আমি তোমার সাথে যাচ্ছি, সিএনজি নিয়ে আসো। প্র্যাকটিক্যাল, আমি তো কোনো থিওরিটিক্যাল কথা বলছি না, দিস ইজ প্র্যাকটিক্যাল। তো আপনাকে এই কমিউনিকেশনগুলো বাড়াতে হবে। আমি নৌ পুলিশ আছে, তার স্পিড বোট নাই, পুলিশ আছে, তার গাড়ি নাই, গাড়ি কিনতে গেলে 1 বছর 2 বছর অপেক্ষা করতে হয়। আপনার বিভিন্ন প্রকল্প করতে 2 বছর লাগে। 2 বছর লাগে, সেই 2 বছরের গাড়ি আপনি দেশি গাড়ি কিনে নেবেন, প্রোডাকশন নাই। হ্যাঁ, এটা তো দেখতে খুব খারাপ লাগে যে পুলিশের একটা পিক আপ দেওয়া হচ্ছে অমুকের সৌজন্যে, অমুক গ্রুপের সৌজন্যে। হ্যাঁ, বাংলাদেশ তো খারাপ লাগে হচ্ছে যে আমার ফিজিক্যাল ফিটনেস, মানে আমাদের পুলিশের, আমি তো সেটা বাদ দিই, এগুলো ছোট জিনিস, এগুলো ছোটোখাটো জিনিস, সেগুলো তো অন্য কথা। সেটা তো আপনি রিঅর্গানাইজেশন বলেন, রিক্রুটমেন্টের কথা বলেন, ট্রেনিংয়ের কথা বলেন, বহুত কিছু বলা যায়। বেসিক কতগুলো জায়গা যদি ওয়েলফেয়ার অফ পুলিশ, আমি আমার ফ্যামিলি কোথায় আছে না আছে, কি করছে কি খাচ্ছে, আই ডোন্ট নো, এবং সেই জায়গায় চাকরি করে তার ফ্যামিলি থাকার জন্য, তার স্কুলের ছেলেপেলে যাওয়ার জন্য, এগুলো যদি মিনিমাম করেন, আপনি দেখেন পুলিশের এফিসিয়েন্সি কত বাড়ে। একেবারেই। তার মানে হচ্ছে যে আমাদের পুরো প্রশাসনটাকে মানে অন্তত এই ক্ষেত্রে ঢেলে সাজাতে পারলে এটা সম্ভব। হয়তো একদিনে সম্ভব হবে না, 5 বছরে সম্ভব, 2 দিনে সম্ভব হবে না, 5 বছরে স্টার্ট কিছু করতে পারবেন। ইট উইল টেক টাইম। কত টাইম? 50 না, আপনি যদি আজকে শুরু করেন, এটা ধরেন যে প্রয়োগগুলো করবেন করতে 2 বছরের মতো লাগবে, তারপর আপনি শুরু করেন, কিছুটা আপনি করতে পারবেন। বেসিক কতগুলো জিনিসটা আপনি এখনই করতে পারবেন, যেটা আমি বললাম যে রিক্রুটমেন্ট পলিসি তৈরি করেন। না, এই যে ধরেন যে কোনো কাজ আমাদের আসলে এখন এইগুলো কিছু সংস্কারের বিষয়ের মধ্যে আছে, সেটাকে আপনি আরো রিফাইন করেন। কারণ এখন তো পার্লামেন্টে যারা আছেন 2/3 তাদের তো ভোট আছে, দে ক্যান রিফাইন এনি টাইম, বলে না এটা এইভাবে না, পজিটিভলি আমি আরো এই করতে চাই, এটার মধ্যে এটা অ্যাড করতে চাই। কিন্তু আমাদের তো
সবসময় বিভিন্ন দলের দেখা যায় যে যারা যখন ক্ষমতায় আসে তারা তখন আগেরটা বাদ দিয়ে নতুন করে পরিকল্পনা করেন, নতুন করে সব এইখানে তো মুশকিল। আপনি যখন নতুন করে পরিকল্পনা করেন, এই পরিকল্পনা করতে 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 সময় লাগে, 3 বছর শেষ। 3 বছর শেষ। তারপর পরিকল্পনা যখন মাঠে আনবেন তখন দেখা যায় এর মধ্যে নানান ধরনের প্রবলেম। বাই দ্য টাইম আরেক পার্টি আসে, ওইটা বাদ। না, আরেক পার্টির ঢুকার আগে তো আবার আমাদের গত যদি কয়েকটা নির্বাচন ব্যবস্থা দেখি যে অন্য মানে অরাজনৈতিক শক্তি ক্ষমতায় আসেন এবং তাদেরও আবার এক ধরনের ইচ্ছা তৈরি হয়ে যায় লম্বা সময় ক্ষমতায় থাকা। আপনি অরাজনৈতিক ক্ষমতা মানে আনছেন কেন, দিচ্ছেন কেন, সুবিধা আপনি করছেন কি? ইজ ইট অরাজনৈতিক ক্ষমতা লাভ দিয়ে আসে, না পলিটিক্যাল কেওস তৈরি করার মধ্যে আসে? কোনটাতে আসে? হাউ? না, এই জায়গাটা আমি আসবো আপনার কাছে, নির্বাচন ব্যবস্থার যে না না, এই জায়গাটার কথা বলছেন। আমি বললাম যে আপনি যে আমাকে একটা প্রশ্ন করলেন, এই প্রশ্নের তো উত্তর আপনার কাছেই আছে, এই প্রশ্ন উত্তর আপনার কাছেই আছে। হ্যাঁ, এখন একটা তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে কারণ নোবডি বিলিভস এনিওয়ান। এই যে আমরা বললাম এত সুন্দর ইলেকশন হয়েছে, কাউকে কোনো লোক মানুষ মারামারি হয় নাই, কেউ হয় নাই, কাটাকাটি করে লোক, পিপুল হ্যাভ গন ভোটেড। হ্যাঁ, যেটা আমরা সংজ্ঞায় বলি, ভাই ভোট দিতে পারছে উইদাউট এনি হ্যাসেল, সে ভোট দিয়ে চলে আসছে। কেন কাউকে বলে না তুই আমাকে ভোট দিবি, না দিলে বাড়িতে বাইরে যাবে না। বাট হোয়াট হ্যাজ হ্যাপেন্ড, এখন যা দেখতেছি শুনছি, যদি এগুলো সত্য হয় আমি জানি না, কোর্টে গেলে কোর্টে যদি যায়, কোর্ট যদি বিচার বিবেচনা করে বলে তাহলেও, কিন্তু অ্যাকুইজিশন তো হচ্ছে। এই আপনার ইউটিউব, এটা তো হওয়ার কথা ছিল না, কারণ তো হওয়ার কথা ছিল। এই আপনাদের সময় তো নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করার একটা যদি ওভারঅল ইলেকশনের কথা বলি, লোকে তো কেউ কমপ্লেন করে ভাই আমি যাইতে গেছি আমাকে দিতে দেয় নাই, ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে, মারি দিছে, পিটা দিছে, এগুলো তো করে নাই, না এগুলো তো করে নাই। সো এখন যেগুলো দেখছি ওদের সত্যি মিথ্যা আমি বলতে পারবো না, আনলেস দ্য কোর্ট, যদি কোর্টে যায়, কোর্ট যদি করে। নির্বাচন ব্যবস্থাটা নিয়ে প্রশ্ন আমার, মানে স্বাধীনতার পরে আমরা যদি দেখি যে 4টা ছাড়া বাকি প্রত্যেকবারই নির্বাচন ব্যবস্থা নিয়ে প্রশ্ন। এই মৌলিক পরিবর্তনটা কেন আনা যাচ্ছে না? কেন আপনারা এই জায়গাটায় কাজ করা সম্ভব হলো না? আপনারাও গত 1.5 বছর এই জায়গায় কাজ করার উদ্যোগ নিলেন। এটা মৌলিক পরিবর্তন করতে হলে এটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আসতে হবে। ধরেন আমরা যদি পরিবর্তন করতে চাই যে 50% আমরা পিআর সিস্টেমে করি, 50% আমরা পিআর সিস্টেমে করি, মানবে কেউ? মানবে না। পিআর সিস্টেমে করি, মানবে না। এই জায়গাতে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং যদি না হয় যে ঠিক আছে উই অ্যাকসেপ্ট টু চেঞ্জ 50% পিআরে করি, অন্তত 100% না করলেও ট্রাই করে দেখি 50%। এখন তো ফার্স্ট দ্য পোস্ট, কোনো রকম গলা ধাক্কা দিয়ে কেউ 10টা ভোট পেলে সে জিতে গেল, পিআরে আসেন। সেটা তো আমরা অনেক আলোচনা হয়েছে, এমনকি আমার মনে আছে আমরা যখন আরপিওতেও কোনো এক জায়গায় লেখা আছে যে পিআর সিস্টেম করতে হলে আরও আলোচনা করতে হবে এবং কনস্টিটিউশনটাকে একটু পরিবর্তন করতে হবে। তার মানে আমার আগামী নির্বাচনও সংকটের মধ্যে রয়ে গেল। এখন যে যা দেখছি সেরকমই তো মনে হচ্ছে এখন যা দেখছি। এখন আমি জানি না অপোজিশন যারা আছে তারা কোর্টে গিয়েছে, বললো কোর্টে গেলে কি হয় সে দেখলে বোঝা যাবে যে অ্যাকুইজিশনগুলো ঠিক কি ঠিক না। এখন এই ফেসবুক ইউটিউব দেখে তো কিছু বোঝা যায় না। কিন্তু আপনার কাছে কি মনে হয়, যেহেতু আপনি ক্ষমতায় ছিলেন, আপনারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতার কাছাকাছি ছিলেন, অনেক তথ্য উপাত্ত আপনার কাছে আছে, কোনোভাবে কি মনে হয় যে নির্বাচনটা আসলে কম্প্রোমাইজ ছিল? নো আইডিয়া। ইঞ্জিনিয়ারিং ছিল? I have no idea. একজন সরকারে থাকা মানুষের তো সরকারে থাকলে আপনি মনে করবেন গভর্নমেন্টটা এতটুকু না, 3 জনের গভর্নমেন্ট না, 3 জনের গভর্নমেন্ট না। এখানে 45 টু, ইফ আই এম নট রং, 45 থেকে 50টা মন্ত্রণালয়, সবাই সমান না। অনেক মন্ত্রণালয় খুব খুব হ্যাভি মন্ত্রণালয়, হ্যাঁ, সবগুলো হ্যাভি না। কাজে আমি আমার কাজ ছাড়া আমি আরেকজনের কাজ খুঁজে বেড়াবো, সে কী করতেছে, কোথায় বসে কি বলতেছে, তো নট অ্যাজ লং অ্যাজ দিস আর নট ব্রট ইন দ্য ওপেন। আর এগুলো কি ওপেনে হয়? কিন্তু ওপেনে হয় না। এগুলোকে সবাইকে মিলে বসে এই অমুককে আমরা ক্ষমতা দেখতে চাই, অমুককে দেখবো না, হয় কোথাও হয়েছে পৃথিবীতে? যে 27 ক্যাবিনেটের কাজ কি ছিল তাহলে? সেটা আমি জানি না, সেটা ইউ টু ফাইন্ড আউট।
ইউ ফাইন্ড আউট। কিচেন ক্যাবিনেটে সাধারণত কি ধরনের মানসিকতার সেটাও ইউ টু ফাইন্ড আউট। না আপনার সহকর্মী কেমন ছিল আপনি তো নিশ্চয়ই আমার সব সহকর্মীরা আমার সাথে যখন আমরা বসতাম তখন তো ওপেন আলোচনাই হতো। বাকি সহকর্মীরা কে কোথায় কী করেছে আই ক্যানট গেস, বাট যেটা আপনি বললেন সব সময় সব দেশে সব জায়গায় থাকে, এটা তো কোনো নেগেটিভ কোনো কিছু না। হ্যাঁ, সবাই তো আর এক বিষয়ে মন্ত্রণা দিতে পারে না। হ্যাঁ, এখানেও তাই। ইচ্ছাটা ছিল তাদের। দ্যাট আই ডোন্ট নো। তাহলে এখন যারা যারা কথা বলছে দুই একজনকে নিয়ে তো হচ্ছে, ওনাদেরকে ডাকান, ওদেরকে জিজ্ঞেস করেন। আই ক্যান টেল যে কার কী ইচ্ছা ছিল। আমার ইচ্ছা ছিল আমার কাজটা করে আসি, যাতে এতটুকুর মধ্যে অ্যাটলিস্ট 100% না হলেও 10% লোক আমাকে মনে করুক যে আমি তাদের জন্য এই কাজটা করেছি। অ্যান্ড আই ওয়াজ হ্যাপি উইথ দ্যাট অ্যান্ড আই ওয়াজ ইন দ্যাট। এখনও আমি খুব প্রাউডলি বলি দ্যাট আই হ্যাভ ডান সাম ওয়ার্ক ফর ভেরি নেগলেক্টেড পিপল, একদম নেগলেক্টেড এরিয়া। এটা আমি আমার সারা জীবনের অর্জন মনে করি, সারা জীবন মনে রাখবো।